এর আগে আমাদের ইন্টেলের বিল্ড দেখে যারা কষ্ট পেয়েছেন তাদের জন্য একটা সুখবর যে কিছু কিছু সেগমেন্টে ইন্টেল কিন্তু মোটামুটি আবার রিলেভেন্ট হওয়া শুরু করছে। যেমন আজকে আমরা যে বিল্ডটা করব, যেটার দাম হচ্ছে 65-66 হাজার টাকার মতো, এইখানে আপনি প্রাইস এবং পারফরমেন্সের কিছুটা ব্যালেন্স পাবেন। তবে এই প্রাইস রেঞ্জে ইন্টেল বিল্ড করলে জিপিইউ দেওয়ার কোনো উপায় নেই। বাট ইয়েস, আপনার যদি বাজেট থাকে এটার সাথে আপনি জিপিইউ অ্যাড করতে পারবেন। শুরু করা যাক আজকের ইন্টেল বিল্ড। আপনাদের সাথে আছে আমি অর্ণজামান, আপনারা দেখছেন ইন্টেল বিল্ডার বাংলাদেশ। আমরা সবাই জানি যে ইন্টেল বাজারে রিলেভেন্ট থাকার জন্য ইন্টারন্যাশনাল মার্কেটে তাদের প্রসেসরের প্রাইস অনেকখানি কাট করছে, যে কারণে বেশ কয়েকটা মার্কেটে কিন্তু টুকটাক কম্পিটও করতেছে। বাংলাদেশে এই জিনিসটা আমরা এখন পর্যন্ত দেখি নাই। সাডেনলি আমরা আবিষ্কার করলাম যে 14600K এর দাম কমে এখন 29,000-এ চলে আসছে। কিছুদিন আগেও যে প্রসেসরটা 38,000-এ ছিল, এটা 29-এ আসায় কিন্তু কম্পিটিশন আরেকটু বাড়ছে। তবে 14600K এর ইকুইভ্যালেন্ট প্রসেসর যদি আপনারা খোঁজেন তাইলে পাবেন হচ্ছে 7700K, যেটার দাম হচ্ছে স্টিল 22,000 টাকা। বাট যদি আপনি ইন্টেলি ফিক্স থাকতে চান দেন 14600K এর দামটা নট ব্যাড। বাট যদি এটা 25 বা আরো কমে 22, 23, 24-এর আসতো তাইলে এই প্রাইস রেঞ্জে 7700 যে একচেটি আধিপত্যটা ছিল এটা কিছুটা হলেও কমে আসতো। তো এইটার সাথে আমরা যে বোর্ডটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে গিগাবাইটের B760M DDR4। এইটার 1000 টাকা বাড়াইলে পরে আপনি DDR5 বোর্ডটা পাবেন, কিন্তু ওই বোর্ডটা আমাদেরকে গিগাবাইট দেয় নাই হয়তো সাপ্লাই ইস্যুর কারণে, বাট বাজারে অ্যাভেলেবেল আছে। যদি আপনি DDR5-এ যাইতে চান এবং ফিউচার প্রুফ থাকতে চান তাইলে ওইটা নেই মোর সেন্সিবল। জাস্ট 1000 টাকা আপনার ওইখানে দাম বাড়বে, আর র্যামে তো কিছু দাম বাড়বেই, দ্যাটস নর্মাল। 4+4 VRM ফেজের এই মাদারবোর্ডটার দাম হচ্ছে আপনার 13,700 টাকা DDR4, আর 1000 বাড়াইলে পরে 14,700 DDR5 পাবেন। এখন এই বোর্ডের দাম আরো একটু কমে আসতে পারে, তাইলে হয়তো আপনার প্রসেসরের যে বাড়তি প্রাইসটা ওইটা আরেকটু অ্যাডজাস্ট হবে। স্টিল আমি বলবো যারা ইন্টেলেই থাকতে চান তাদের জন্য ইট কুড বি এ গ্রেট কম্বো। এবং অবশ্যই যদি আপনার 1000 টাকা কোনো প্যারা নয়, অবশ্যই আপনার DDR5-এ যাওয়া উচিত। গিগাবাইট থেকে আমাদের এসএসডি দেওয়া হয়েছে তাদের সেই কমন এসএসডি G440 500GB। এইটার দাম হচ্ছে 5100 টাকা। আবার দাম হিসাব করলে নট ব্যাড। Zen 4 এসএসডি, DRAM নাই, HMB আছে, এবং এই প্রাইস রেঞ্জে আপনি ওয়েল নোন ব্র্যান্ডের 500GB Zen 4 এসএসডি খুব বেশি পাবেন না। পাওয়া গেলেও দেখা যাবে ওইগুলা একটু দাম বেশির দিকেই থাকে। এই রেঞ্জে আপনার টিমটিকো এই টাইপ এসএসডি আছে 5100 টাকায়। গিগাবাইট টাইপ ব্র্যান্ড বা MSI অ্যাসোসের এসএসডি তো চিন্তাই করা যায়। এখন এইটা যেহেতু গিগাবাইটের MDF বিল্ড, এর জন্য আপনার মেমোরিটাও দিয়ে দিছে গিগাবাইটের। গিগাবাইট মেমোরি 2666 মেগাহার্টজ এর 8GB এর একটা র্যাম। এখন এই র্যামটা নেওয়া আসলে কোনো সেন্স মেক করে না। এখন এইখানে যদি আপনি একটা 8GB 3200 বাসের র্যাম নেন কর্সায়ার বা কিংস্টন, আপনার 8GB র্যাম হইলে পরে দাম পড়বে, এখন একটু বাড়ছে সব র্যামের দামই, আপনার 2700 থেকে 2800 টাকার আশেপাশে। দরদাম করলে হয়তো 2600-র কাছাকাছি তো পাইতে পারেন। তবে এইখানে গিগাবাইট মার্কেটিং টিম একটা ব্লান্ডার করছে, কারণ তাদের কাছে একটা ভালো ডিলের প্রোডাক্ট আছে, কেন জানি এটা আমাদের দেয় নাই। সেটা হইতেছে আপনার 3700 MTS এর 8GB-র দুইটা কিট RGB ইনক্লুডিং দুইটা ডামি র্যাম। ডামি র্যাম দুইটা আবার RGB, তার মানে 8816 এবং দুইটা ডামি র্যাম, অর্থাৎ আপনার 4টা র্যাম স্লটই আপনি ফিল আপ করতে পারবেন। দেখে কেউ বুঝবে না দুইটা ফেক র্যাম, একই রকম দেখতে। অনেকের একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার থাকে না যে 4টা র্যাম স্লট ফিল আপ করার, ওই ব্যাপারটা ঘটতেছে। এবং দাম হচ্ছে 7100। তো যদি আপনি হিসাব করেন যে 2600 টাকা বা 2700 টাকা করে যদি আপনি অন্য ব্র্যান্ডের দুইটা র্যাম কেনেন, তাইলে ওই দুইটা র্যামের দাম আপনার পড়বে 5500 টাকার আশেপাশে, এবং দুইটা ডামি র্যামের দাম আপনার তাইলে থাকতেছে 1500 টাকার মতো। হ্যাঁ, কিন্তু ফ্যাক্টরিতেছে এগুলার যে দুইটা অ্যাকচুয়াল র্যাম আপনি পাইতেছেন সবই কিন্তু 3700 MTS। 3200 তো ভালো, 3600 থেকেও 133 মেগাহার্জ বেশি। সো এইটা একটা ভালো অপশন। এখন আমি জানি না গিগাবাইট টিম কেন এটার প্রপারলি মার্কেট করতে পারে না, ইভেন আমাদের বিল্ডের জন্য দেয় নাই। যাই হোক, এই নিয়ে আর বেশি কথাবার্তা না বলি। 14600K বেশ হট হেডের একটা প্রসেসর, তার মধ্যে কে। সো যদি আমরা বোর্ডটা আনলক ইউজ করতেছি না, লক বোর্ডই ইউজ করতেছি বাজেট কমাই নিয়ে আসার জন্য। এখানে আমাদের একটা ডুয়াল টাওয়ার এয়ার কুলার অথবা এআইও ইউজ করতে হইতো, আমরা ইউজ করছি থার্মালাইট ফ্যান্টম স্পিরিট 120 ইভো। এইটার দাম হচ্ছে 6900 টাকা। ডুয়াল টাওয়ার থার্মালাইটের কুলার পারফরমেন্স ওয়াইজ ভেরি গুড, এবং এই রেঞ্জে অবশ্য আরো অনেক কুলার আছে। আপনার ডিপ কুল আছে, আপিয়ার আরেকটু কম দামে পাওয়া যায়। এখানে আপনাদের ফ্লেক্সিবিলিটি অনুযায়ী নিতে পারেন, এবং আপনি যদি একটু বাজেট কমাই নিয়ে আসতে চান, কুলারে আপনার 1000-1500 টাকা কমাই নিয়ে আসা পসিবল। স্পেশালি যদি আপনি এখানে থার্মালাইটের কুলারটা না নিয়ে আপিয়ার নেন, আপিয়ারের ডুয়াল টাওয়ার মনে হয় 5000-5500-এর মধ্যে পাওয়া যায়, তাহলে এই 1500 টাকা দিয়ে কিন্তু আপনি আরামসে ওই র্যাম কিটটাও নিতে পারতেছেন, আবার আপনার DDR5 মাদারবোর্ডটাও হয়ে যাচ্ছে। এখন এই কুলারের দাম কমায় আর কি র্যামের কথা বলতে গিয়া আপনার এদিকে একজন চেয়ার থেকে উল্টে পড়ে গেছে। এনিওয়ে,
এরপরে গিগাবাইটেরই কেস, যেটা একটা জাতীয় কেস হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু গিগাবাইট নিয়ে মানুষের অনেক ক্ষোভ ক্রোধ থাকার কারণে একটা ভালো প্রোডাক্ট অতটা লাইমলাইট পাইতেছে না। C102 4000 টাকার মতো দাম, ব্ল্যাক হোয়াইট দুইটাই আছে, দুইটা ফ্যান শো আসে। এখন এই কেসটা আসলে গিগাবাইট ব্র্যান্ড নেম দেখলে যাদের শরীরে চুলকানি হয় তাদের জন্য না, কিন্তু ব্র্যান্ড নেম যদি আপনার কাছে ইস্যু না হয় তাহলে ডেফিনেটলি আমার মনে হয় মার্কেটিং এ আপনার কেসটা দেখতে পারেন। দেখলে আমি বলবো যে না নেওয়ার তেমন কোনো লজিক নাই, কারণ বিল্ড কোয়ালিটি তারপরে আপনার যে পরিমাণ স্পেস এই কেসটার মধ্যে আছে, গ্রেট, এক কথায় গ্রেট। ধরেন এই প্রাইস রেঞ্জে আপনি বাংলাদেশের বাজারে ওএম কেস ছাড়া আর কিছু তো পাবেনই না, তো ওএম কেসগুলোর সাথে যদি এটা আপনি ধরেন তাহলে ওএম গুলোর মুড়ির টিনি মনে হবে। ব্র্যান্ডের কেসের বিল্ড কোয়ালিটিটা অন্যরকম হয়। পিএসইউ আমরা এই সিস্টেমে দিচ্ছি একটা 850 ওয়াট ফার্স্ট পেয়ারের স্টেম পাঙ্ক, কারণ আপনার যদি এখানে আপনি জিপিইউ আপগ্রেড করেন, এমনভাবে কিন্তু বিলটা বানানো হয়েছে 14600K দিয়া, যাতে চাইলে আপনার একটা জিপিইউ পরবর্তীতে অ্যাড করে নিলে আপনি সুপিরিয়র একটা পারফরমেন্স পাবেন। তো সেই হিসাব করলে পরে আপনার এই 850 ওয়াটে আপনি 9070 XT থেকে শুরু করে 5070 Ti, ইভেন 5080 একটা পুশিং করা পসিবল। আর যদি আপনি চিন্তা করেন যে পরবর্তীতে পিএসইউ আপগ্রেড করবেন, তাইলে আপনি হয়তো একটা এখন 500 ওয়াটের পিএসইউ নিয়ে নিলেন, তাহলে এই সিস্টেমের জন্য গুড এনাফ। বাট ফিউচার ইনভেস্টমেন্টের জন্য আপনার 850 বা 750 ওয়াট নেওয়া ভালো। 750 নিলে আপনি একটা 9060 XT এটার মধ্যে ইনস্টল করতে পারবেন, বা একটা 5070ও চলে যাওয়ার কথা, 5060 Ti তো আরামসেই হবে। তো ওইসব হিসাব নিকাশ করে আপাতত একটা 750 দেওয়া হয়েছে। 750 দিলে পরে আপনার এই বিল্ডের টোটাল কস্ট আসে 70-এর মতো, আর যদি আপনার 500 দিয়ে করেন তাহলে 66 এর মধ্যে আপনার এটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা। তো এই হচ্ছে বিল্ড। চলেন এবার কিছু বিরলস দেখে নিয়ে আসি এবং এরপরে ফেরত আসতেছি পারফরমেন্স টেস্ট নিয়ে। আমি আসবো না, হাদি আসবে। আল্লাহ হাফেজ। ওয়েলকাম আমাদের আজকের বিল্ডের পারফরমেন্স টেস্টিং সেগমেন্টে। তো শুরুতে আমাদের হার্ডওয়্যার ইনফো থেকে সিস্টেমের আইডল টেম্পারেচারটি দেখে নিচ্ছি। সো আমাদের সিস্টেমটি রান করতেছে অ্যারাউন্ড 34 ডিগ্রি সেলসিয়াসে। শুরু করা যাক প্রথমত আমাদের সিনেবেঞ্চ R23 টেস্টিং দিয়ে। সেখানে আমরা সিঙ্গেল কোর এবং মাল্টি কোর টেস্ট করে দেখব। 10 মিনিটের টোটাল টেস্টিং হবে। স্টার্ট করে দিলাম। সো সিনেবেঞ্চ R23 রেজাল্ট সামনেই চলে এসেছে আমাদের সিপিইউর মাল্টি কোর স্কোর এসেছে 22514 মতো এবং সিপিইউর সিঙ্গেল কোর স্কোর এসেছে 1988 মতো। আমরা যদি আমাদের সিপিইউর ম্যাক্সিমাম টেম্পারেচার দেখতে পাই, দেখতে পাচ্ছি যে আমাদের সিপিইউ ম্যাক্সিমাম টেম্পারেচার হিট করেছে 76 ডিগ্রি সেলসিয়াসে এবং আমাদের রুমের আইডিয়াল টেম্পারেচার ছিল অ্যারাউন্ড 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। নেক্সট আমরা গিগবেঞ্চ 6 এ আমাদের সিপিইউ বেঞ্চমার্ক করে দেখব সেখানে কত কি স্কোর আসছে। স্টার্ট করে দিচ্ছি। আমাদের গিগবেঞ্চের রেজাল্ট চলে এসেছে। আমাদের এখানে সিঙ্গেল কোর স্কোর দেখা যাচ্ছে 2668 মতো। আমরা এখানে মাল্টি স্কোর দেখতে পাচ্ছি 8486 মতো। এরপর আমরা চলে যাবো আমাদের আইজিপিওর স্কোর টেস্ট করতে, সেখানে কিরকম কি পারফর্ম করছে। সো আমাদের আইজিপিওতে ওপেন সিএল স্কোর এসেছে 7260 এর মতো। যেহেতু সিস্টেমের কোনো জিপিও নেই, সো সেহেতু আমরা জিপিওর কোনো স্কোর বলতে পারছি না। নেক্সট আমরা চলে যাচ্ছি আমাদের সিপিইউ জেড এর বেঞ্চমার্ক টেস্টে। সো চলে আসলাম আমরা সিপিইউ জেড এর বেঞ্চমার্ক টেস্টিং এ। টেস্টের রেজাল্ট চলে এসেছে আমাদের হাতে। আমাদের এখানে সিঙ্গেল সিপিইউ থ্রেডের স্কোর আসছে 854 এর মতো এবং মাল্টি থ্রেডের স্কোর আসছে 10152 এর মতো। এখন আমরা ব্লেন্ডার বেঞ্চমার্কে টেস্ট করে দেখব ব্লেন্ডারে কি এরকম কি রেজাল্ট আসে। তো প্রথমত আমরা ব্লেন্ডারের ভার্সন নিয়ে নিয়েছি 4.4.0। আমরা এখানে 3টি স্ক্রিন রেন্ডার করে দেখব অবভিয়াসলি সিপিইউতে এবং আমাদের সিপিইউটা সিলেক্ট করে নিচ্ছি এবং স্টার্ট করে দিচ্ছি। আমাদের ব্লেন্ডার রেজাল্ট চলে এসেছে। আমাদের বেঞ্চমার্ক স্কোর হচ্ছে 277। সো i5 14 জেন। সো বুঝতে পারছেন স্কোরটি
আপনার রাইজেন বা অন্যান্য যে ইন্টেলের সিপিইউ রয়েছে কিরকম কি পারফর্ম করছে। সো চলে আসলাম আমাদের গেমিং টেস্টে। আমাদের এখানে কোনো জিপিইউ নেই, প্লাস আমাদের র্যাম অনলি 8GB। সো আমাদের সাইবারপাঙ্ক চলছিল না, আমরা এখন আমাদের নর্মাল যেসব গেম রয়েছে যেরকম ভ্যালোরেন্ট এবং R6 এইসবে আমরা টেস্ট করে দেখবো কিরকম কি স্কোর আসছে। তো শুরুতে চলে যাচ্ছে আমাদের রেইনবো 6 সিজে। আমরা এখানে গ্রাফিক সেটিংস লো করে নিয়েছি, তো এখান থেকে শুরু করে দিচ্ছি বেঞ্চমার্ক। রেজাল্ট চলে এসেছে, আমাদের এভারেজ এফপিএস এসেছে মাত্র 29-এর মতো। যেহেতু কোনো জিপিইউ নেই, আইজিপিইউ দিয়ে টেস্ট করা হয়েছে, তো সেহেতু এফপিএস সেই অনুযায়ী ঠিকই রয়েছে। শেষ হয়ে গেল আমাদের আজকের বেঞ্চমার্কিং। আপনারা দেখতেই পেলেন সিস্টেমটি অনলি আইজিপিইউ দিয়ে কিরকম কি পারফর্ম করতেছে। সো জিপিইউ লাগানোর পর সিস্টেমটি বেটার পারফর্ম করবে আশা করা যায়। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো বিল্ড পারফরমেন্স টেস্টিং নিয়ে। খোদা হাফেজ।